হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা ইন্টারেস্টিং অ্যারোগেন্ট বস ও তার কিউট এমপ্লয়ারের লাভ স্টোরি নিয়ে। তোমাদের জানিয়ে রাখি যে এই ড্রামাটি আমার জীবনের দেখা সেকেন্ড ড্রামা। এদের কিউট লাভ স্টোরি আমার এতটাই ভালো লেগেছিল যে আমি এটা কতবার দেখেছি সেটা আমার নিজেরও মনে নেই। যাই হোক, ফালতু বকবক না করে সোজা গল্পের ভেতরে ঢোকা যাক। ড্রামার শুরুতে চ্যাংসিকে দেখা যায়, যে গু ফ্যামিলির অ্যাডাপ্টেড সান এবং গু কর্পোরেশনের সিইও। কিন্তু তার দাদি নিজের আসল গ্র্যান্ডসন গুচেনকে সিইও বানাতে চায়। কিন্তু গুচেন একটা প্লে বয় টাইপের ছেলে, তার কোম্পানির কাছে একদমই মন নেই। তাই সে দাদির হাত থেকে বাঁচতে কোম্পানির ইভেন্টে আসেনি, বরং নিজের ভিডিও পাঠিয়ে দেয়। চ্যাংসির দুটি অন্যরকম রোগ ছিল, এম্যাথোফোবিয়া। এতে ব্যক্তি একটুকু নোংরা সহ্য করতে পারে না, তাই তার আশপাশ খুব ভালোভাবে পরিষ্কার রাখা হয়। তাছাড়া সে মিথ্যা কথাও সহ্য করতে পারত না। কেউ যদি তার চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলে তাহলে তার রিয়েকশন হতে লাগে, আর বুঝে যায় যে সামনের ব্যক্তি মিথ্যা কথা বলছে। অন্যদিকে ড্রামার মেন ফিমেল লিড ইয়াংসু তার ডিজাইনিং কোর্স কমপ্লিট করে বিদেশ থেকে ফিরছে। প্লেনে একটি লোক নিজের পায়ের দুর্গন্ধ দিয়ে সবাইকে বিরক্ত করছিল। এতে ইয়াংসু তার কাছে গিয়ে ইচ্ছে করে ধাক্কা দেয়। এতে করে লোকটির গায়ে ওয়াইন পড়ে যায়। লোকটি সেটা ক্লিন করতে ওয়াশরুমে গেলে ইয়াংসু সেই সুযোগে তার সিটে লিপস্টিক লাগিয়ে দেয়। তারপর তাকে নিজেই পেছনের অবস্থা খারাপ বলে চলে যায়। আর জানতে পারি ইয়াংসুর মা তার হাজবেন্ডকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয়, আর তারপর কষ্ট পেয়ে তার বাবা মারা যায়। ইয়াংসু তার সৎ বাবার বাড়িতেও আসে, যার আগে থেকে একটি মেয়ে জিনুয়েন ছিল, যে ইয়াংসুকে একদমই দেখতে পারত না। ইয়াংসুর মা ইয়াংসুর তাড়াতাড়ি বিয়ে করে দিতে চায়, যাতে তার মেয়ে তার হাজবেন্ডের উপরে বোঝা না হয়ে থাকে। কিন্তু তার সৎ বাবা এরকম কিছুই ভাবে না, বরং নিজের মেয়ের মতোই তাকেও ভালোবাসে এবং তাকে নিজের কোম্পানিতে ডিজাইনিং পোস্টে ভালো একটা জব দেয়। এটা জানার পর জুনিয়ন খুবই রেগে যায় এবং বাবার কাছে এসে তার সাথে ঝামেলা করে। বাবা তাকে একটা টাস্ক দেয় যে যদি সে গু কর্পোরেশনের সাথে এগ্রিমেন্ট সাইন করাতে পারে তাহলে তার বাবা তাকে সেলস ডিপার্টমেন্টের হেড বানাবে। এতে সে রাজি হয় এবং সোজা চ্যাংসির অফিসে এসে তাকে প্রপোজালটা দেয়। কিন্তু তার একদমই ম্যানার্স না থাকায় চ্যাংসি তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। তারপর চ্যাংসি দাদির কথা মতন ব্লাইন্ড ডেটে আসে। মেয়েটি একেই লেট করে এসেছিল, তার উপর সে মিথ্যা বলে যে সে ট্রাফিক জ্যামে ফেসে গেছিল। এটা শুনে তার রিয়াকশন হয়ে যায় এবং সে বুঝতে পারে মেয়েটি মিথ্যা বলছে। তাই সে মেয়েটিকে অনেকক্ষণ বসিয়ে রাখে এবং চুপচাপ নিজের কাজ করতে লাগে, যার ফলে মেয়েটি রেগে গিয়ে ওখান থেকে উঠে চলে যায়। ওই ক্যাফেতে ইয়াংসু তার মায়ের কথাতে ব্লাইন্ড ডেটে এসেছিল, কিন্তু এখন তার বিয়ে করার একদমই ইচ্ছা না থাকায় সে অন্যরকম মেকআপ করে ওখানে আসে এবং ওই ছেলেটিকে দিয়ে খুব দামি একটা ড্রিঙ্ক অর্ডার করায়। তারপর তার পেশা, স্যালারি ও ব্যাংক ব্যালেন্সের কথাও জানতে চায়। তারপর তাকে ইগনোর করে ওখানে টিভিতে চলা গু কর্পোরেশনের ইভেন্টের নিউজ দেখতে লাগে। এতে লোকটি বিরক্ত হয়ে তার উপরে ড্রিঙ্ক ছুঁড়ে দেয় আর বলে, তুমি বড়লোক হওয়ার একটু বেশি স্বপ্ন দেখছো। ইয়াংসু বলে, স্ক্রিনে থাকা যে ছেলেটিকে দেখছো গু ফ্যামিলির গ্র্যান্ডসন, সে কখনো আমার বয়ফ্রেন্ড ছিল। তখনই স্ক্রিনে গুচেনের জায়গায় চ্যাংসির ফটো চলে আসে। এতে লোকটি এবং চ্যাংসি মনে করে হয়তো সে চ্যাংসির কথা বলছে। চ্যাংসি ওখানে আসে আর তাকে দেখতে চায়। ইয়াংসু নিজের মেকআপ আরও খারাপ করে দেয় আর এমন ভান করে যেন সে তার বয়ফ্রেন্ড। তার এত বড় বড় মিথ্যা কথাতে চ্যাংসির অতিরিক্ত রিয়াকশন হয়ে যায় আর সে তার ওপর পড়ে যায়। লোকটিও ইয়াংসুর কথা সত্যি মনে হওয়ায় সে ওখান থেকে চলে যায়। তখন ইয়াংসু বলে, আমি মিথ্যা বলেছি, তার জন্য সরি। তুমি আবার আমার কথাতে অন্য কিছু মনে করো না। তাছাড়া আমি গু ফ্যামিলিকে ঘৃণা করি বলে ওখান থেকে চলে যায়। তারপর বাড়িতে এলে জুনিয়ন তাকে অনেক করে অপমান করে। এতে সে দুঃখী হয়ে বাইরে চলে আসে। রাস্তায় তার সাথে চ্যাংসির গাড়ির ধাক্কা লাগে। ইয়াংসু তাকে দেখেই চিনতে পেরে যায়, বাট চ্যাংসি তাকে চিনতে পারে না আর সে ঠিক আছে কিনা জিজ্ঞেস করে। ইয়াংসু খুবই দুঃখী থাকায় সে কোনো কথা না বললে চ্যাংসি মনে করে এ হয়তো বোবা, তাই তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে জুনিয়ন জানতে পারে গু কর্পোরেশনের আসল মালিক চ্যাংসি নয়, বরং গুচেন। তাই সে তার সাথে দেখা করতে আসে, কিন্তু গুচেন তাকে পাত্তাই দেয় না। কিন্তু যেই সে ইয়াংসুর কথা বলে তো গুচেন সঙ্গে সঙ্গে উঠে চলে আসে
এই সুযোগে জুনিয়ন তার কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয় আর বলে ইয়াংশু বিদেশ থেকে ফিরে এসেছে। তারপর জুনিয়ন এসে চ্যাংজিকে কন্ট্রাক্ট দেখায় যেখানে গুচেনের সাইন ছিল। চ্যাংজি তখনই গুচেনের সাথে দেখা করতে আসে আর বলে তুমি যখন এই কন্ট্রাক্ট সাইন করেছো তখন তোমাকেই এই প্রজেক্টটা সামলাতে হবে। ইয়াংশু এখন যেই পজিশনে আছে তার আসার আগে যে ওই পজিশনে ছিল সে ইয়াংশুর ওপরে খুবই রেগেছিল। এখন নতুন প্রজেক্টের জন্য জুনিয়ন ইয়াংশুকে নতুন গার্মেন্টের ডিজাইন আঁকতে বলে। তো ইয়াংশু জানায় যে সে অলরেডি ডিজাইন করে রেখেছে। ওই মেয়েটি এটা দেখে নেয়। এরপর গু কোম্পানিতে নতুন প্রজেক্টের জন্য ডিজাইনারের ইন্টারভিউ চলছিল। তখন ওই মেয়েটি ইয়াংশুর ডিজাইন কপি করে এখানে এনে দেখিয়ে দেয়। যে ডিজাইন চেংসুর পছন্দ হলে সে ডিজাইনের বেসে মেয়েটিকে জব দিয়ে দেয়, যার ফলে দুই কোম্পানিতেই একই ডিজাইনের গার্মেন্টস তৈরি হতে লাগে। এরপর ওই গার্মেন্টসের এক্সিবিশনের হয় যেখানে চ্যাংসির সাথে ইয়াংশুর ধাক্কা লাগায় তার জিনিসগুলো মাটিতে পড়ে যায়। এতে ইয়াংশু তাকে অনেক বেশি করে কথা শোনায়। চ্যাংসির মনে পড়ে এটা সেই মেয়ে যে আগের দিন রাতে বোবা হওয়ার নাটক করে তার কাছ থেকে টাকা নিয়েছে। তাই সে ইয়াংশুকে মিথ্যুক বলে। এতে ইয়াংশুর কিছু এসে যায় না এবং যেতে গিয়ে আবারও বলে সে গু ফ্যামিলিকে ঘৃণা করে বলে চলে যায়। যেই কথাটা শুনে চ্যাংসির মনে হয় সে আগেও এই কথাটা কোথাও শুনেছে এবং তার মনে পড়ে যায় যে এটা তো সেই মেয়েটা যে ওই দিন ক্যাফেতে তার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করছিল। এতে সে মিটিং ছেড়ে ইয়াংশুকে খুঁজতে চলে যায় যেখানে সে ওই গার্মেন্টসটা দেখতে পায় যেরকম ডিজাইন তার কোম্পানিও বানাচ্ছে। তখন যেই জানতে পারে এটা ইয়াংশু বানিয়েছে তখন সে তাকে কপি করা বলে। তখন ওই মেয়েটি এসে বলে এটা তো আমার ডিজাইন, তুমি কিভাবে এটা কপি করলে? চ্যাংজিও ইয়াংশিকে মিথ্যুক বলে। ইয়াংশু কিছু বলার আগেই ওখানে মিডিয়ার লোক চলে আসে। তখন ওখানে জুনিয়ন এসে সব ব্যাপারটা বুঝতে পেরে ইয়াংশুকে নিজের কোম্পানি থেকে বার করার সুযোগ পেয়ে যায় আর এরকম একটা কাজ করার জন্য সে ইয়াংশুকে ফায়ার করে দেয়। এতে করে মিডিয়ার লোকজন আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন ওখানে গুচেন এসে ইয়াংশুকে টেনে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে ছেড়ে চলে গেছিল। সে বলে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমার গ্র্যান্ডমা আমাকে অনেক টাকা দিয়েছে। কিন্তু গুচেনের বিশ্বাসই হয় না যে সে টাকার জন্য এরকম করতে পারে। তাই বলে তোমার যদি টাকার দরকার ছিল তাহলে তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে। এতে ইয়াংশু বলে তোমার কাছ থেকে টাকা নিলে আমাকে এখনো অবধি তোমার সাথে মিথ্যে ভালোবাসা নাটক করতে হতো আর আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। গুচেন রেগে গিয়ে তাকে একটা চড় মারে আর ওখান থেকে চলে যায়। পরে চ্যাংসি তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে 7 বছর আগে ইয়াংশু ও গুচেন রিলেশনশিপে ছিল। এটা যখন তার দাদি জানতে পারে তখন সে তাদের আলাদা করতে ইয়াংশুকে টাকা দিয়েছিল। ইয়াংশু বলেছিল আপনার কাছে গুচেনের মূল্য কি এতটুকুই? যখন আপনার এর চেয়ে বেশি টাকা হবে তখন আমাকে ডাকবেন বলে ওখান থেকে চলে যায়। তারপর থেকে গুচেন একটা প্লে বয় হয়ে গেছে। চ্যাংসু বুঝতে পারে গুচেনের জীবনে ইয়াংশুর ইম্পর্টেন্স কতটা। এরপর চ্যাংসি খবর পেয়ে বাড়ি এসে দেখে গুচেন ড্রাঙ্ক হয়ে পড়ে আছে। সে অতি কষ্ট করে তাকে ওখান থেকে নিয়ে যায়। রাস্তায় গুচেন শুধু ইয়াংশুরই নাম করছিল। তাই চ্যাংসি বাড়িতে ফিরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ইয়াংশুকে খুঁজতে। কিন্তু আজ গাওয়ের গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, তবুও তাকে বসের কথা মানতেই হয়। এদিকে ইয়াংশু বাড়িতে ফিরলে জুনিয়ন তাকে আবারও অপমান করে যে তুমি কপি করে কিভাবে এই বাড়িতে ফিরতে পারো। তার কথাগুলো ইয়াংশু সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গাও তখন ইয়াংশুকে খুঁজতে খুঁজতে তাকে দেখতেও পেয়ে যায়। তাই সে চ্যাংসিকে কল করে ওখানে আসতে বলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়াংশুর মা তার বাবাকে ডিভোর্স দিয়ে দেওয়ার পর বাবা দুঃখে কষ্টে খুব করে নেশা করত। তার এরকম অবস্থার জন্য ইয়াংশু তার মাকে একদম সহ্য করতে পারে না। বর্তমানে বাবা যেই বারে আসতো ইয়াংশু আজ সেই বারেই আসে। কিছুক্ষণ পর গাও চ্যাংসিকে ওই বারে নিয়ে আসে। চ্যাংসি ইয়াংশুকে জবের অফার দেয়, কিন্তু ইয়াংশু রেগে গিয়ে তার অফার রিজেক্ট করে দেয়, কারণ আজ তার জন্যই সে সবার সামনে অপমানিত হয়েছে। সে চ্যাংসিকে এখান থেকে যেতে বলে, বাট সে না করে দেয়। ওখানকার কিছু ছেলেদের মনে হয় যে চ্যাংসি ইয়াংশুকে বিরক্ত করছে, তাই তারা চ্যাংসির কলার ধরে নেয়। আর তখনই ইয়াংশু এসে চ্যাংসির গায়ে পড়ে যায়। এতে ছেলেগুলোর মনে হয় যে এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড,
তাই ওখান থেকে চলে যায়। চ্যাংসি ইয়াংশুকে বাইরে নিয়ে আনে তো সে তার গায়ে ভমিটিং করে দেয়, এমনকি তার কপালে ইয়াংশুর জুতো উড়ে এসে পড়ে। সে গাওকে বলে ইয়াংশুকে তার বাড়িতে ছেড়ে আসতে, কিন্তু গাও তার গার্লফ্রেন্ডের বার্থডের বাহানায় ওখান থেকে কেটে পড়ে। চ্যাংসি প্রথমে ইয়াংশুকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু দুজন খারাপ ছেলে ইয়াংশুকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছিল, তাই চ্যাংসি বাধ্য হয়ে ইয়াংশুকে নিজের সাথে নিয়ে যায় এবং সে যেহেতু তার অ্যাড্রেস জানতো না তাই সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। ইয়াংশু জামা দিয়ে দুর্গন্ধ বেড়াচ্ছিল, তাই বেচারার রাতে ঘুম আসছিল না। পরের দিন ইয়াংশুর ঘুম ভাঙলে সে তার বাড়িতে ঘুরতে লাগে, কারণ তার বাড়িটা একদম 5 স্টার হোটেলের মতন লাগছিল। সে ওয়াশরুমে আসে যেখানে সে নিজের ড্রেস দেখতে পায় এবং মনে করে কাল রাতে চ্যাংসি কিভাবে তাকে স্নান করিয়েছিল। এখন ইয়াংশু নিজের ড্রেস না থাকায় সে চ্যাংসির জামা প্যান্ট পরেই তার কোম্পানিতে চলে আসে ট্যাক্সিতে করে, কিন্তু ট্যাক্সি ড্রাইভারকে দেওয়ার মতনও তার কাছে টাকা ছিল না, তাই সে কোম্পানির রিসেপশনিস্টের কাছে টাকা চায়, কিন্তু তারা তাকে টাকা দেয় না। এতে সে তাদের চ্যাংসিকে ডেকে আনতে বলে। এখন যার তার কথায় তারা কোম্পানির বসকে থোড়ি না বিরক্ত করবে, তাই ইয়াংশু তাদেরকে বলে তাদের বসকে গিয়ে বলতে কাল রাত যেই মেয়েটিকে সে বার থেকে নিজের বাড়িতে নিয়ে গেছিল আর তাকে স্নান করিয়েছিল সেই মেয়েটি এসেছে। এই কথাগুলো যখন চ্যাংসির কানে পৌঁছায় তখন সে তাড়াতাড়ি করে নিচে এসে ইয়াংশুকে টানটানতে বাইরে নিয়ে যায়। ইয়াংশু যেহেতু ড্রাইভারকে বলেছিল টাকা তার হাজবেন্ড পে করবে আর এখন তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, তাই চ্যাংসিকে তার ভাড়াটা পে করতে হয়। প্রথমে চ্যাংসি খুবই রেগে যায়, কারণ সে তার জামা পরে নষ্ট করে দিয়েছে। ইয়াংশু বলে আমি ভাবলাম একসাথে রাত কাটানোর পর আমাদের মধ্যে মিউচুয়াল ফিলিংস এসেছে। সে বলে মিউচুয়াল ফিলিংস আর তোমার সাথে যে কথায় কথায় মিথ্যা কথা বলে এটা একটা পলিউশন। এতে ইয়াংশু তাকে কিস করে দিয়ে বলে কেমন লাগলো পলিউশনের কাছে কিস পেয়ে। এতে চ্যাংসির তো রাগের কোনো ঠিকানা ছিল না, আর তখন অফিসের এমপ্লয়াররা তাদেরকে দেখছিল। চ্যাংসি তাকে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে এসে জিজ্ঞাসা করে তুমি কি চাও। সে বলে কালকে তুমি আমাকে যেই জবের অফারটা দিয়েছিলে সেটা এখন আমি চাই। তার এরকম ব্যবহার চ্যাংসির একদমই সহ্য না হলেও গোচেনের কথা ভেবে সে তাকে একটি জব দেয়। ইয়াংশু কোম্পানির ডিজাইন টিমের ইনচার্জ হতে চায়, কিন্তু চ্যাংসি তাকে তার পছন্দ মতন জব থোড়ি না দিবে। এতে ইয়াংশু উঠে চলে যাচ্ছিল। চ্যাংসি বলে তাহলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। এতে ইয়াংশি রাজি হয়ে যায়। এখন বাড়ি যাওয়ার জন্য তার কাছে টাকা ছিল না, তাই সে তাকে কিছু টাকা চায়, বাট সে তাকে টাকা না দিলে ইয়াংশু বলে আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেবো তুমি কাল রাত আমার সাথে এক বিছনাতে ছিলে। এত বড় একটা মিথ্যা কথা শোনার পর বেচারার রিয়াকশন হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। এতে ইয়াংশুর মানবিকতার খাতিরে তাকে সিপিআর দিতে চায় কি সে হঠাৎ করে উঠে যায় আর এসে মেডিসিন নেয়। তারপর তাকে কিছু টাকা দিয়ে তাদের মলে নিয়ে সে নতুন ড্রেস দেয় যাতে সে তাড়াতাড়ি তার পেছন ছাড়ে। এখন ইয়াংশুর মা কিছুদিনের জন্য শহরের বাইরে গেলে তখন ইয়াংশু বাড়িতে আসে, তো জুনিয়ন তার ব্যাগপত্র আগে থেকে প্যাক করে রেখেছিল তাকে পুরোপুরি বাড়ি থেকে বার করার জন্য। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়াংশুর বাবা মারা যাওয়ার পর সে তার মায়ের সাথে তার সৎ বাবার বাড়িতে এসেছিল। তখন থেকেই জুনিয়ন তাকে দেখতে পারত না, সে তাকে খুবই বিরক্ত করত। বর্তমানে ইয়াংশু বাড়ি থেকে তো চলে যায়, কিন্তু তার যাওয়ার জন্য কোনো জায়গাও ছিল না, তাই সে আবারও চ্যাংসির বাড়ির সামনেই চলে আসে। চ্যাংসি এখানে আসার কারণ তাকে জিজ্ঞাসা করলে ইয়াংশু বলে সে বিদেশ থেকে কেবলই ফিরেছে আর তার কোনো ফ্রেন্ডও নেই, তাই তাকে রিকোয়েস্ট করে 2-3 দিন তাকে এখানে থাকতে দেওয়ার জন্য, কিন্তু চ্যাংসি তাকে বাড়িতে ঢুকতে দেয় না। কিছুক্ষণ পর চ্যাংসির প্রতিবেশী ম্যাক্স ওখানে এসে তাকে এখানে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে ইয়াংশু মিথ্যামিথ্যি নাটক করে যে আমার বয়ফ্রেন্ড আমার উপরে রাগ করে আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এতে ম্যাক্স রেগে গিয়ে চ্যাংসিকে ডেকে কথা শোনায় যে সে এত খারাপ বয়ফ্রেন্ড কি করে হতে পারে। চ্যাংসি ইয়াংশুর থেকে নিজেকে ছাড়িয়ে বলে ও আমার গার্লফ্রেন্ড না। এতে ম্যাক্স মনে করে যে এ হয়তো রাগ করে এই কথা বলছে, তাই সে ইয়াংশুকে আজ রাত নিজের বাড়িতে থাকতে দিবে বলে। চ্যাংসি নিজের বাড়িতে ঢুকে তো যায়, কিন্তু তার ইয়াংশুর জন্য চিন্তা হচ্ছিল, তাই সে বাইরে এসে ইয়াংশুকে বাড়িতে আসতে বলে এবং তাকে 2-3 দিন এখানে থাকার অনুমতি দেয়। পরদিন চ্যাংসি অফিসে চলে আসে। কিছুক্ষণ পর গাও এবং দুজন ম্যানেজার তার কেবিনে আসে এবং গাও তাকে 2-3 বার ডাকার পর চ্যাংসি ঘুম থেকে ওঠে আর পেছনে না দেখেই বলে আমি একটি মেয়ের জন্য 2 রাত ঘুমাতে পারিনি, এমনকি ওকে স্নানটাও আমাকে করাতে হয়েছে আর ওর জন্য আমি ক্লান্ত হয়ে গেছি।
যার কথাতে বাকিরা তো অবাক হয়ে যায়। আর চ্যাংসি তাদেরকে দেখে ডবল শকড হয়। আসলে কাল রাতে ইয়াংশুর খুবই জ্বর থাকায় সে চ্যাংসির বেডে এসে শুয়ে পড়েছিল। চ্যাংসি প্রথমে তাকে কিক মেরে নিচে ফেলে দেয়, কিন্তু তারপর যখন সে বুঝতে পারে এর খুবই জ্বর, তখন সে তাকে নিয়ে এসে একজন জেন্টলম্যানের মতন কেয়ার করে আর ওষুধ খাওয়ায়। তারপর ওখান থেকে চলে যাচ্ছিল তো ইয়াংসু তার হাত ধরে বলে, বাবা আমাকে ছেড়ে যেও না, এবং সে ঘুমের মধ্যে বাবাকে মনে করে খুবই কাঁদছিল। এতে চ্যাংসি বলে বাবা কোথাও যায়নি এবং তার কেয়ার করতে করতে ওখানেই ঘুমিয়ে যায়। এদিকে ইয়াংসু কাজের প্রথম দিনই লেট হয়ে যায়। সে পুরো বাড়িতে নিজের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে অফিসে চলে যায়। ইয়াংসুকে এই অফিসে দেখে ওই মেয়েটি শকড হয়, কারণ তার থেকে বাঁচতেই সে এই কোম্পানিতে এসেছিল। আর এখন ইয়াংসু তার সিনিয়র। ইয়াংসু ওখানে তার কপি করা ডিজাইনের গার্মেন্টসটি দেখতে পায়। তার হিসেবে এর ফিটিং ভুল হচ্ছিল, তাই সে এটার প্রোটেকশন আটকিয়ে দেয়। এরপর চ্যাংসি গুচেন এবং ইয়াংসুকে ডেকে জুনিয়নের প্রজেক্টের মিটিং রাখে। গুচেন ইয়াংসুকে এখানে দেখে খুবই শকড হয়। তারপর মিটিং শেষ হলে গুচেন ইয়াংসুকে নিয়ে ছাদে আসে আর বলে, তুমি এখানে এলে কেন? এটা জানে যে এই সমস্ত কিছু আমার? এতে সে হেসে ফেলে। গুচেন তাকে জোর করে যে সে তাকে সত্যি ভালোবাসে কিনা। এতে ইয়াংসু তাকে কিক মারে, যেগুলো দূরে দাঁড়িয়ে চ্যাংসি দেখছিল। তারপর অফিস থেকে ফিরে চ্যাংসি নিজের বাড়ির অবস্থা দেখে ইয়াংশুর ওপরে রেগে যায়। এরপর ইয়াংশু বাড়িতে এলে সে তাকে পুরো বাড়িটা ভালোভাবে পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। ইয়াংশুর কোথাও যাওয়ার রাস্তা না থাকায় সে পুরো বাড়িটা পরিষ্কার করতে বাধ্য হয়, যেটা করতে ম্যাক্স দেখে নেয় এবং সে ইয়াংশুকে সাজেস্ট করে তোমার এরকম বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। এরপর চ্যাংসি ঘুমাতে যাওয়ার আগে তাকে বলে যায়, দয়া করে আজকে রাত্রে তুমি আমার বিছানাতে এসো না। ইয়াংশু ভাবে আমি কখন আবার এর বিছানাতে গেলাম। তারপর তার মনে পড়ে যায় যে সে অসুস্থ থাকায় চ্যাংসি তার কতটা কেয়ার করেছে। তাই সে পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে থ্যাঙ্কস হিসেবে তার জন্য অনেক কিছু রান্না করে, কিন্তু খাবারগুলো স্পাইসি হওয়ায় চ্যাংসি সেগুলো খায় না, বরং বলে যায় যে আমি এই সবের টাকা তোমার স্যালারি থেকে কাটবো। আজ প্রথমবার গুচেন নিজের ইচ্ছাতে কোম্পানিতে আসে ইয়াংশুর জন্য, আর এটাই তো চ্যাংসি চেয়েছিল। ইয়াংশু যেই গার্মেন্টস লঞ্চ করতে বারণ করেছিল, গুচেন তাকে জ্বালানোর জন্য সেটা লঞ্চ করতে বলে দেয়। লঞ্চের কিছুক্ষণের মধ্যে তার সেলস খুবই তাড়াতাড়ি বাড়ে এবং 1 নম্বরে র্যাঙ্ক করে। এতে ওই মেয়েটি আজ রাত সবাইকে ট্রিট দিবে বলে, কিন্তু রেস্টুরেন্টে এসে মেয়েটি ইয়াংশুকে ছোট করার জন্য বলে, তুমি তো বারণ করেছিলে ওটা লঞ্চ করতে, কিন্তু এটা তো লঞ্চ হয়েই গেল, তার উপরে 1 নম্বরে র্যাঙ্কও হয়েছে, তাই তুমি আজকের বিলটা পে করবে। ইয়াংশু বলে, আমাদের সাথে যখন বস আছে তখন আমাদের কি পে করাটা ভালো দেখায়? এতে চ্যাংসি বলে, তুমি চাইলে পে করতেই পারো। এতে ইয়াংশু ব্যাগ থেকে টাকা বার করে বিল পে করতে বাধ্য হয়। তার কাছে এত টাকা দেখে চ্যাংসি অবাক হয়। তারপর বাড়িতে ফিরে তাকে জিজ্ঞাসা করে সে এত টাকা কোথা থেকে পেল। ইয়াংশু বলে তার বন্ধু দিয়েছে। চ্যাংসি বলে, তোমার কাছে যখন এত ভালো বন্ধু আছে তাহলে তুমি আমার বাড়িতে কেন আছো, এবং তাকে এখনই জামা কাপড় প্যাক করে এখান থেকে চলে যেতে বলে। ইয়াংশু তাতে বাধ্য হয়ে সত্যিটা বলে দেয় যে টাকাগুলো আসলে তারই। আর আজ অফিসে যাওয়ার মতন তার কাছে টাকা না থাকায় সে তার লকার থেকে কিছু টাকা লোন হিসেবে নিয়েছিল এবং নোট ছেড়ে গেছিল যে সে স্যালারি পেয়ে তার লোন শোধ করে দিবে, কিন্তু চ্যাংসি তার কথাতে বিশ্বাস হয় না। তাই সে ইয়াংশুর পাসপোর্ট নিজের কাছে রেখে দেয় যাতে ইয়াংশু তার টাকা না দিয়ে এখান থেকে পালাতে না পারে। এরপর অফিসে দেখা যায় বিভিন্ন মল থেকে কোম্পানিতে কল করে, কারণ গার্মেন্টসগুলোর ফিটিং ঠিকঠাক না হওয়ায় সব কাস্টমাররা সেটা ফেরত দিতে এসেছে। যেহেতু ইয়াংশু এই প্রজেক্টের সিনিয়র ছিল তাই সবাই তাকেই দোষী করে। চ্যাংসি গাওকে বলে ইয়াংশুকে এক্ষুনি কল করে ডাকতে, বাট সে বলে ইয়াংশুর কাছে তো ফোনই নেই। এদিকে গুচেন ইয়াংশুকে ডেকে এনে তার গার্লফ্রেন্ডের চাকরের কাজ করাচ্ছিল এবং দুজনা মিলে ইয়াংশুর সাথে খুব খারাপ ব্যবহার করে। এরপর ইয়াংশু অফিসে এলে চ্যাংসি তাকে খুব বকে। ইয়াংশু বলে সে গুচেনকে বলেছিল গার্মেন্টস লঞ্চ না করতে। সে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাই তোমার আমাকে বলা উচিত ছিল, আমারই ভুল ছিল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এবং সে তাকে অনেক কথা শুনিয়ে এখান থেকে ভাগিয়ে দেয়। ইয়াংশু খুবই দুঃখী হয়ে অনেক করে ড্রিঙ্ক করে। ওখানে ম্যাক্স এসে সব কিছু শোনার পর তাকে মোটিভেট করে
তারপর ইয়াংশু বাড়িতে ফিরে সারা রাত জেগে কিছু ডিজাইন বানায়। পরের দিন চ্যাংসি তার রুমে আসে, কারণ কাল এত কথা শোনানোর পর তারও খুব খারাপ লাগছিল। এখানে সে ইয়াংশুকে তো দেখতে পায় না, বরং তার ডিজাইন করা ডায়েরি দেখতে পায়, যেখানে ইয়াংশুর আগের ডিজাইনটাও ছিল, যেটা কপি করার দাগ তার উপর লেগেছিল। এরপর ইয়াংশু তার কেবিনে আসে আর রাত জেগে বানানো ডিজাইন তাকে দেখাতে চায়, বাট চ্যাংসি সেটা দেখে না, বরং তাকে নিজের ঘর পরিষ্কার করার ভাষণ দিয়ে দেয়। এরপর তাদের মিটিং হয়, যেখানে ইয়াংশু ওই গার্মেন্টসটা আবারও প্রেজেন্টেশন করানোর কথা বলে এবং এর জন্য মডেল হিসেবে গুচেনের গার্লফ্রেন্ডের সাজেস্ট করে। গুচেনের এতে আপত্তি ছিল, সে ইয়াংশুকে বিরক্ত করার জন্যই এগুলো করছিল, কিন্তু চ্যাংসির এই আইডিয়াটা ভালো লাগে, তাই তারা গুচেনের গার্লফ্রেন্ডকে মডেল হিসেবে রাখতে চায়। এরপর গাও চ্যাংসিকে ইয়াংশুর ড্র করা ডিজাইন দেখায়, যেটা চ্যাংসির বেশ ভালো লাগে, এবং সে গাওকে ওই কপি করা মেয়েটির স্কেচ আনতে বলে, যেটা সে ইন্টারভিউতে দেখিয়েছিল। এরপর সে ইয়াংশুর স্কেচ ও ওই মেয়েটির স্কেচ মিলিয়ে বুঝতে পেরে যায় যে কপিটা আসলে ওই মেয়েটি করেছে। এরপর ইয়াংশু বাড়িতে এসে দেখে চ্যাংসি তার রুমটা ভালো করে ক্লিন করে দিয়েছে এবং তার জন্য ফোন গিফট হিসেবে রেখেছিল। এইসবের জন্য সে চ্যাংসিকে থ্যাঙ্কস জানায়। চ্যাংসি বলে, আমি এটা করে তোমাকে দেখাতে চেয়েছি যে রুম এইভাবে পরিষ্কার করতে হয়, আর এই ফোনের টাকা আমি তোমার স্যালারি থেকে কাটবো। সে বলে, আমার এই ফোনের দরকার নেই বলে সে ফেলে দেয়। তো চ্যাংসি বলে, অলরেডি তার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এতে সে ফোনটি যত্ন করতে লাগে। পরের দিন ইয়াংশু গুচেনের গার্লফ্রেন্ড হেলিনার সাথে ডিল করতে আসে। প্রথমে সে ডিলের জন্য রাজি হয়ে যায়, কিন্তু যেই গুচেন তাকে কল করে বলে ইয়াংশু এর আগে অন্য মডেলের কাছে গিয়েছিল, যে তাকে রিজেক্ট করার পরই সে তার কাছে প্রপোজাল নিয়ে এসেছে, তখন মেয়েটি রেগে যায় এবং ডিলটা ক্যান্সেল করে দেয়। এরপর ইয়াংশু বাড়িতে ফিরে গুচেনের জন্য পিৎজা বানায় আর খুব ভালোভাবে মস্কা লাগাচ্ছিল। চ্যাংজি বলে, এত কিছু না করে আসল কথাই এসো। ইয়াংশু বলে গুচেনের গার্লফ্রেন্ডকে তাদের মডেলের জন্য অফার দিতে তার সাথে যেতে, বাট চ্যাংজি রাজি হয় না আর বলে, এই কাজটাও যদি আমাকে করতে হয় তাহলে আমি তোমাকে কেন রেখেছি। পরের দিন সকালে ইয়াংশু আবারও তাকে মানানোর জন্য তার রুমে যায়, যেখানে চ্যাংজি তো ছিল না, বরং সে তার ওই মেশিনটি দেখতে পায়, যেটার ব্যবহার না জানি সে সেটার উপরে নাচতে শুরু করে। লাস্টে মেশিনটি ভেঙে পড়ে যায়, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। সে বাইরে আসে, যেখানে চ্যাংসি তার জন্য ওয়েট করছিল, কারণ সে ওই মডেলের সাথে মিটিং করতে যাবে। এর বদলে সে ইয়াংশুকে তার চাকরের মতন কাজ করিয়ে নেয়। হেলিনার বাড়ির সামনে অনেক ফ্যানরা ভিড় জমিয়েছিল, তাই ইয়াংশু বুদ্ধি করে প্রেগনেন্ট লেডির অ্যাক্টিং করে ভেতরে ঢোকার সুযোগ পেয়ে যায়। চ্যাংসি আসার পরেও হেলিনা কাজ করতে রাজি হচ্ছিল না, আর ইয়াংশুকে বলে, আমি তোমার মতন একটা চিটার মেয়ের সাথে কাজ করতে চাই না। ইয়াংশু তার কাছে ক্ষমা চায় এবং বলে, আপনি যদি ডিল অ্যাকসেপ্ট করেন তাহলে আমি এই প্রজেক্টটি ছেড়ে দেব, কিন্তু সে এখনও তাকে অপমান করছিল। চ্যাংসি রেগে গিয়ে ইয়াংশুর হাত ধরে হেলিনাকে বলে, আমি ভেবেছিলাম তোমার সাথে কাজ করলে আমাদের দুজনের লাভ হবে, কিন্তু এখন দেখছি তোমার মধ্যে বেশ অহংকার আছে, তাই আমি নিজেই এই ডিলটা ক্যান্সেল করছি বলে সে ইয়াংশুকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে এসে ইয়াংশু তার উপরে রাগ করে যে সে তাকে মানিয়েই নিত, কিন্তু চ্যাংজির কথার জন্য সে হয়তো তাকে আর মানাতে পারবে না। চ্যাংজি বলে সে তাকে অপমান করছিল। ইয়াংশু বলে, তুমিও তো আমাকে অপমান করেছো, তারপরেও তো আমি তোমার সাথে ভালো ব্যবহার করেছি, তাই না? এতে সে আর কিছু বলে না। এরপর এদের বাড়িতে ফিরতে রাত হয়ে যাওয়ায় এরা দুজনা একটি হোটেলে থাকার ডিসাইড করে, কিন্তু ওখানে একটা রুমই খালি ছিল, তাও আবার স্টোর রুম। তাই চ্যাংজি ডিসাইড করে সে গাড়ির মধ্যেই রাত কাটাবে। ইয়াংশু কিছু খাবার নিয়ে ওখানে আসে, বাট চ্যাংজি রাস্তার ভুলবার খাবার খেতে চায় না। তখন বৃষ্টি হতে লাগায় ইয়াংশু ওই রুমে চলে যায়। এদিকে চ্যাংজির খিদে লাগায় সে ওই খাবারগুলো খেতে বাধ্য হয়। তখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, এতে চ্যাংসির ছেলেবেলার কিছু ঘটনা মনে পড়ে যায় এবং প্যানিক করতে লাগে। তাই সে ইয়াংশুর রুমে চলে আসে আর তার উপরে পড়ে যায়। পরের দিন তার ঘুম ভাঙলে সে ইয়াংশুকে বলে, তুমি আমাকে এখানে এনেছো তাই না? সে বলে, হ্যাঁ, আমি তোমাকে ওখান থেকে উঠিয়ে এখানে নিয়ে এসেছি। তার এরকম মিথ্যা কথা শুনে চ্যাংসির আবারও রিয়াকশন হয়ে যায়, সে তার উপরে পড়ে যায়। এরপর দেখা যায় চ্যাংসির প্রথমবার বাইরের খাবার খাওয়ার জন্য তার শরীর খারাপ হয়ে যায়, তাই ইয়াংশু তার জন্য মেডিসিন নিয়ে আনে। চ্যাংসি বলে, কাল তুমি আমাকে গাড়ি থেকে রুমে নিয়ে এসেছিলে তাই না?
সে রেগে গিয়ে বলে, তুমি নিজেই আমার রুমে এসেছিলে। চ্যাংসি বলে, তাহলে তুমি আমাকে দেখে দরজা লাগিয়ে দাওনি কেন? আমি তো একটা ছেলে, তার মানে তুমি চাইছিলে যে আমি তোমার রুমে আসি। এতে ইয়াংশু রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে এসে ইয়াংশু জানতে পারে হেলিনা তার সাথে কাজ করতে রাজি হয়ে গেছে। এটা জেনে সে গুচেনকে এসে রাগায়। এরপর শুটিংয়ের সময় গুচেন ইয়াংশুকে খুব বিরক্ত করছিল আর বারে বারে তাকে টপ সরাতে বলে তো কখনো জল এনে দিতে বলে। এগুলো করতে করতে যখন হেলিনা সিঁড়িতে উঠছিল ফটোশুটের জন্য, তখন ইয়াংশুর ধাক্কা লাগায় সে পড়ে যায়। তার উপর আবার সোজা ইয়াংশুর ওপরে সফট ল্যান্ডিং হয়। এতে বেচারি ইয়াংশুর পা ভেঙে যায়, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। সে চিয়াংশিকে কল করে বলে হসপিটালের খাবার তার একদমই ভালো লাগছে না, তাই তাকে মোমো নিয়ে আসার হুকুম করে। এতে চ্যাংসি লজ্জা পেতে পেতে গাওকে জিজ্ঞাসা করে কাছাকাছি কোনো মোমোর শপ আছে কিনা। এতে গাও একটু অবাক হয়। তারপর চ্যাংসি হসপিটালে এসে দেখে ইয়াংশু অলরেডি রাক্ষসের মতন আগে থেকে খাবার গিলছে। এটা দেখে সে নিজের নিয়ে আসা মোমোটা ফেলে দিচ্ছিল, বাট ইয়াংশু খাবার জিনিস কি করেই বা ফেলতে পারে। এরপর যখন ইয়াংশু সুস্থ হয়ে বাড়িতে যায়, তখন চ্যাংসি তার ভাঙা বেসিনটি দেখতে পায়। সে ইয়াংশুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, আর সে যেহেতু জানতো যে ইয়াংশু তাকে মিথ্যা কথা বলবে, তাই তার চোখ আগে থেকেই বেঁধে দেয়। তবে আজকে ইয়াংশু সত্যিই বলে। এখানে চ্যাংসি তাকে তো কিছু বলে না, কিন্তু পরের দিন যখন কোম্পানিতে সবাইকে স্যালারি দেওয়া হয়, তখন ইয়াংশুর চেকে পরপর শুধু জিরোই বসানো ছিল। সে রেগে গিয়ে চ্যাংসিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে, তো চ্যাংসি তার হাত থেকে দামি ঘড়িটা খুলে নেয় আর বলে, তুমি আমার মেশিন ভেঙে দিয়েছো, যার দাম তোমার স্যালারির থেকেও বেশি। ইয়াংশু ঘড়িটা নিতে তার উপরে ঝাঁপ মারে। এতে করে দুজনাই নিচে পড়ে যায়। আর তখন গাও এসে তাদেরকে এইভাবে দেখে বলে, সরি, আমি ভুল টাইমে চলে এসেছি বলেই ওখান থেকে কেটে পড়ে। আর এরা তো শকড হয়। এরপর ইয়াংশুর ডিজাইন করা গার্মেন্টসের অ্যাড হেলিনা দিয়েছিল, আর ওটা লঞ্চ হওয়াতে সেটার বিক্রি রেকর্ড করে ফেলে। এতে সবাই ইয়াংশুর খুবই নাম করে, আর এত ভালো কাজে চ্যাংসিও খুবই খুশি হয়। চ্যাংসি ইয়াংশুকে আজকে পার্টিতে ইনভাইট করে আর একটা ড্রেসও দেয়। রাতে গার্মেন্টসের সেলস রেকর্ড করাই পার্টি হয়। সবাই ইয়াংশুর খুবই নাম করছিল। ওখানে জুনিয়নও ছিল, কারণ ওই গার্মেন্টসের প্রোডাকশন তার কোম্পানি করছিল। তার ইয়াংশুর সাকসেসে খুবই হিংসা হচ্ছিল, তাই সে কপি করা মেয়েটির সাথে মিলে কিছু খারাপ একটা বুদ্ধি আটে। এরপর আবারও বড় একটা ইভেন্টের জন্য ইয়াংশু ডিজাইন করে। এরপর এক্সিবিশন হয়, যেখানে বড় বিদেশি কোম্পানির ওনার আসে। তার হেলিনার ডিজাইন করা ড্রেসটি খুব পছন্দ হয়। তারপর যখন সে ইয়াংশুর ডিজাইন দেখতে আসে, তখন সে শকড হয়, কারণ ইয়াংশুর ডিজাইন ও হেলিনার ডিজাইন একদম সেম ছিল। এটা দেখে হেলিনা রেগে গিয়ে ইয়াংশুকে একটা চড় মারে আর তাকে কপি করা বলে। তখনই ওখানে চ্যাংসি এসে সবাইকে সিসিটিভি ফুটেজ দেখায় যে আগের দিন রাতে ওই কপি করা মেয়েটি চুপি চুপি ওখানে এসে ইয়াংশুর ডিজাইন চেঞ্জ করে দিয়েছে। আর এখন চ্যাংসি এটাও বলে যে আগের বারও ওই মেয়েটি ইয়াংশুর ডিজাইন চুরি করেছিল এবং সে ওই মেয়েটিকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। আর হেলিনাকে বলে ইয়াংশুর কাছে ক্ষমা চাইতে, কারণ সে সত্যিটা না জেনেই তাকে চড় মেরেছিল। হেলিনা এখন ইয়াংশুর কাছে ক্ষমা চায়। এরপর ইয়াংশু চ্যাংসিকে থ্যাঙ্কস করে তার হেল্প করার জন্য, আর বলে এর আগে কেউ কখনো তার সাথে এত ভালো ট্রিট করেনি। চ্যাংসি বলে, আমি জানি তুমি ঠিক, তাই আমি তোমার সবসময় সাথ দেব। এদিকে ওই মেয়েটি এসে জুনিয়নের কাছে জব চায়, কারণ সে তার বলাতেই ইয়াংশুকে ফাঁসানোর চাল চেলেছিল। কিন্তু জুনিয়ন এটা বলে তার থেকে পিছন ছাড়িয়ে নেয় যে আমি কোনো কপি করা ব্যক্তিকে আমার কোম্পানিতে জব দিই না। এরপর গুচেন অফিসে এসে সবার সামনে ইয়াংশুকে বুকে দেয় তার কাজের জন্য। এতে সবাই তাদের নিয়ে গসিপ করে। চ্যাংসি এতে ইয়াংশুর উপরে খুবই বিরক্ত হয়। রাতের বেলায় গুচেন চ্যাংসির বাড়িতে আসে আর ওখানে মেয়েদের জুতো দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়ের সাথে থাকো? তুমি তো এই ব্যাপারে আমার চেয়েও বেশি বড় খেলোয়াড়। এগুলো বলে সে তাকে রাগাচ্ছিল। তখনই বাইরে থেকে কারো আসার শব্দ শুনে গুচেন তাড়াতাড়ি করে দরজা খুলতে যায়, আর ভাগ্যক্রমে বাইরে কেউই ছিল না, কারণ ইয়াংশু ম্যাক্সের বাড়িতে গল্প করতে এসেছিল আর এখনই বাড়িতে যাচ্ছিল। তবে গুচেনের শব্দ পেয়ে সে আবারও ম্যাক্সের বাড়িতেই ঢুকে যায়। এদিকে চ্যাংসি গুচেনকে বাড়ি থেকে বার করে দেয়। গুচেন যেতেই ইয়াংশু বাড়িতে আসে, আর তখনই গুচেনও বাড়িতে চলে আসে। আর এদের দুজনকে একসাথে দেখে খুবই রেগে যায়, আর সে চ্যাংসিকে একটা
চড়ও মারে। পরে চ্যাংসি ও ইয়াংশু তাকে বোঝায় যে তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র বস এবং এমপ্লয় ছাড়া। কিন্তু তবুও গুচেনের মন ভেঙে যায়। সে বাড়িতেই পড়ে থাকে এবং অফিসেও যায় না। চ্যাংসি তার সাথে কথা বলতে এলে গুচেন তাকে বলে সে একটা শর্তেই অফিসে যাবে, যদি চ্যাংসি ইয়াংশুকে তার সাথে সেট করাতে হেল্প করে তবেই। চ্যাংসি প্রথমে এতে রাজি হচ্ছিল না, কিন্তু দাদির কথা ভেবে সে রাজি হয়ে যায়। পরের দিন চ্যাংসি একটু একটু করে জানার চেষ্টা করে ইয়াংশুর কি কি পছন্দ আর কি কি অপছন্দ, মানে সে কি কি প্রোডাক্ট ইউজ করে এরকম কিছু। তারপর গুচানকে এসে এগুলো জানায়। ইয়াংশুও তাদের ডিলের কথা জানতে পেরে যায়, তাই সেও চ্যাংসির সামনে নাটক করে আর বলে আমার বড় গাড়ি, বড় বাড়ি আর অনেক টাকা পছন্দ। এগুলো জানতে পেরে গুচেন ইয়াংশুকে এসে একটি গাড়ি গিফট করতে চায়। এতেও ইয়াংশু তাকে একদমই ভাও দেয় না। এরপর গুচেন চ্যাংসিকে বলে এত কিছু করার পরও ও আমাকে লাইক করে না কেন, তুমি কিচ্ছু করতে পারলে না। সে বলে আমি শুধু তোমাকে কথা দিয়েছিলাম ওর লাইক ডিসলাইক তোমাকে জানাবো, এর থেকে বেশি কিছু নয়। গুচেন বলে না, যদি তুমি কাল ওকে আমার সাথে ডেটে যাওয়ার জন্য না মানাতে পারো তাহলে আমি কাল কোম্পানির ইভেন্টে যাব না। আসলে দাদি চ্যাংসিকে বলেছিল গুচেনকে কোম্পানির ইভেন্টে আনতে, তাই সে বাধ্য হয়ে ইয়াংশুর কাছে যায়। ইয়াংশু পড়ে যাচ্ছিল তো সে তাকে ধরে, তারপর কথায় কথায় তাকে ডিনারে ইনভাইট করে। ইয়াংশু খুবই খুশি হয়ে যায়, কারণ সে ভাবছিল চ্যাংসি তাকে ইনভাইট করেছে। সে প্রথমবার ফিল করে যে সে চ্যাংসিকে পছন্দ করে, কিন্তু ডেটে আসা ব্যক্তিকে দেখে সে পুরোই শকড হয়ে যায়, কারণ সে গুচেন ছিল। তারপর সে বাধ্য হয় গুচেনের সাথে ইভেন্টে আসতে। তার চ্যাংসির উপরে খুবই রাগও হচ্ছিল। তখন সবার রিকোয়েস্ট করাতে সে গুচেনের সাথে ড্যান্স করতে লাগে, আর তখনই দাদি ওখানে এসে ডাইরেক্ট তাকে চড় মারে। সে আবারও ইয়াংশুকে চেক দিয়ে বলে গুচেনের জীবন থেকে চলে যেতে। এবারও ইয়াংশু ওই চেকটা ছিঁড়ে ফেলে বলে যখন আপনার কাছে এর থেকে বেশি টাকা হবে তবেই আমাকে বলবেন। দাদি আবারও রেগে যায় আর তাকে চড় মারতে যায়, বাট এইবার চ্যাংসি তাদের মধ্যে চলে আসে আর ইয়াংশুকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন দাদি ইয়াংশুকে কোম্পানি থেকেও ফায়ার করে দেয়। এইসবে দুঃখী হয়ে ইয়াংশু অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। চ্যাংসি তার খুবই কেয়ার করছিল। ইয়াংশু ঘুমের ঘরে এইসবে চ্যাংসিকেই দোষী বলছিল। চ্যাংসি তাকে দেখতে খুবই কিউট লাগছিল। তখন ইয়াংশু ঘুমের মধ্যে তাকে জড়িয়ে ধরে। সকালে ইয়াংশু ঘুম থেকে ওঠে এবং পাশে চ্যাংসিকে দেখে প্রথমে শকড হয়, তারপরে ঘুমানোর নাটক করতে লাগে। চ্যাংসি যেই বুঝতে পারে যে সে নিজের ঘরে নয় বরং ইয়াংশুর ঘরে রাত কাটিয়েছে, তাই সে চুপচাপ ওখান থেকে কেটে পড়ে। এরপর কোম্পানি থেকে ইয়াংশু চলে যাওয়াতে ডিজাইনারের অভাব হওয়ায় কোম্পানিতে লস হচ্ছিল, তাই দাদি ক্যারালিন নামের বিখ্যাত আমেরিকান চাইনিজ ডিজাইনারকে হায়ার করে অনেক বেশি টাকার বদলে। তার ওয়েলকামের জন্য সে মিডিয়াকে ডেকেছিল, কিন্তু ক্যারালিনের এন্ট্রি হলে দাদি সহ বাকিরাও শকড হয়ে যায়, কারণ এটা অন্য কেউ নয় বরং ইয়াংশুই ছিল। ক্যারালিন তার নিকনেম ছিল। এখন যেহেতু মিডিয়ার লোকজন ছিল তাই দাদিকে সুসম্মানে তার সাথে হাত মেলাতে হয়। এরপর চ্যাংসি ইয়াংশুর আসল পরিচয় জেনে রেগে যায়, কিন্তু সে সত্যি সত্যি তার উপরে রাগ করেছিল না। এরপর গুচেনের জোর করাতে এরা একটি ফার্মে আসে। গুচেনের সাথে জুনিয়নও এসেছিল। সে জেনে যায় যে ইয়াংশু চ্যাংসির বাড়িতে থাকে, তাই সে দাদিকে কল করে এটা বলে দেয়। এরপর এরা যখন বাড়িতে ফিরে তখন বাড়িতে দাদি আগে থেকেই এসেছিল। সে চ্যাংসির উপরে রেগে যায় যে তার পারমিশন ছাড়া সে কিভাবে ইয়াংশুকে নিজের বাড়িতে রাখতে পারে, আর তাকে চড় মারে আর ইয়াংশুকে এখনই বাড়ি থেকে বের করে দিতে বলে। এতে চ্যাংসি কিছুই বলে না। ইয়াংশু তখনই জিনিসপত্র প্যাক করে চলে যায় এবং ওই বাড়ি এসে ড্রিঙ্ক করে। চ্যাংসি জানতো যে ইয়াংশু দুঃখী হলে এখানেই আসবে, তাই সেও তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওখানকার মেয়েগুলো বারে বারে চ্যাংসিকে দেখছিল আর টোনটিন করছিল। এটা লক্ষ্য করে ইয়াংশু তাকে নিয়ে বাইরে চলে যায়, যেখানে চ্যাংসি প্রথমবার ড্রিঙ্ক করে আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ইয়াংশুকে কিস করে। তো ইয়াংশুও তাকে কিস ব্যাক করে। এরপর দাদির মাথায় বুদ্ধি আটে। সে জানে ইয়াংশু যাকে তাকে পছন্দ করবে না, তাই সে চ্যাংসিকে কল করে বলে গুচেনের থেকে ইয়াংশুকে সরাতে চ্যাংসি যেন ইয়াংশুর সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে। এতে চ্যাংসি শকড হয়।
কারণ এক তো সে ইয়াংসুকে ভালোবেসে ফেলেছে, তো অন্যদিকে ভাইয়ের ভালোবাসার সাথে নাটক করে ভাইকে হার্ট করা হবে। তবু সে দাদির কথা অমান্য করতে পারে না। এরপর সে ইয়াংসুর সাথে দেখা করলে ইয়াংসু কালকের জন্য সরি করে, এটা বলে যে আমি ড্রাঙ্ক ছিলাম। চ্যাংসি বলে কিন্তু আমি ড্রাঙ্ক ছিলাম না, আমি তোমাকে লাইক করি, যার কথাটা তখন গুচান শুনতে পেয়ে যায়। প্রথমে সে কথাটা বিশ্বাস করে না, কিন্তু চ্যাংসি যেই বলে আমি কখনো মিথ্যা কথা বলি না, তখন গুচান রেগে গিয়ে তাকে মারতে লাগে। ইয়াংসু তাদের থামানোর চেষ্টা করে, বাট তারা কিছুতেই থামে না। তারপর এরা ডিল করে, ইয়াংসু যদি তাদের দুজনের মধ্যে একজনকে চুজ করে তাহলে অপরজন তাদের মধ্যে কোনোদিনও আসবে না। তারপর শুরু হয়ে যায় দুই ভাইয়ের পাল্লা দিয়ে ইয়াংসুকে পটানোর চেষ্টা। এতে বেচারি ইয়াংসু দুজনকেই ইগনোর করে পালাতে বাধ্য হয়। পরে গুচেন সুযোগ বুঝে ইয়াংসুকে রেস্টুরেন্টে নিয়ে আনে আর সবার সামনে প্রপোজ করে। এটা চ্যাংসি দেখতে পায় এবং সে গিভ আপ করার ডিসাইড করে। আর তখনই ওখানে জুনিয়ন এসে গুচেনের হাত থেকে আংটিটা কেড়ে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে ইয়াংসু এটা করার জন্য জুনিয়নকে থ্যাঙ্কস করে এবং তাকে সাজেস্ট করে সে যেন গুচেনকে নিজের মনের কথাটা বলতে বেশি দেরি না করে। আসলে জুনিয়ন গুচেনকে হাই স্কুল টাইম থেকেই পছন্দ করত, আর গুচেন যেহেতু ইয়াংসুকে লাইক করে আর তার মা যেহেতু তার বাবাকে বিয়ে করে নিজের মায়ের জায়গা নিয়ে নিয়েছে, তাই সে ইয়াংসুকে এত ঘৃণা করে। এরপর চ্যাংসি ইয়াংসুর সাথে ভালোভাবে কথা বলে না এবং রেগে গিয়ে বলে তুমি যাকে পছন্দ করো তাকে হ্যাঁ বলে দিচ্ছ না কেন? তোমার কি খুব ভালো লাগছে একসাথে দুটো ছেলেকে নাচাতে? এতে ইয়াংসু কিছু ভাবে আর পরে তিন গাওয়ের সাথে মিলে প্ল্যান করে চ্যাংসিকে তার বলা অ্যাড্রেসে নিয়ে আসার জন্য। তাই গাও চ্যাংসিকে এসে চোখ বন্ধ করে মিথ্যা বলে যে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই আমার সাথে ড্রিঙ্ক করতে যাবেন। এখন চ্যাংসির সিচুয়েশনও সেম ছিল, তাই সে তার কথাতে রাজি হয়ে যায়। তারপর গাও চ্যাংসিকে নিয়ে ওই জায়গাটিতে আসে। ইয়াংসু তার বন্ধুদেরও ইনভাইট করেছিল। তারপর ফক্সের কস্টিউম পরে চ্যাংসির সামনে আসে আর সবার সামনে তাকে প্রপোজ করে। এতে চ্যাংসি খুশি হয়ে তাকে কিস করে। ওখানে গুছানো ছিল, যার এগুলো দেখে মন ভেঙে যায়। সে ওখান থেকে একটি বারে এসে খুব করে ড্রিঙ্ক করে। তার পেছনে জুনিয়নও এসেছিল এবং তাকে কোম্পানি দেওয়ার জন্য ড্রিঙ্ক করে এবং দুজনাই ড্রাঙ্ক হয়ে যায়। পরের দিন যখন তাদের ঘুম ভাঙে তখন তারা একে অপরকে দেখে শকড হয়, কারণ তারা কাল রাত নেশা করে একে অপরের সাথে রাত কাটিয়ে ফেলেছে। পরের দিন জুনিয়ন গুচেনের দাদির বাড়িতে আসে আর চ্যাংসি ও ইয়াংসুর রিলেশনের কথা বলে দেয়। দাদি তাকে জানায় যে সে চ্যাংসিকে বলেছিল ইয়াংসুর সাথে ভালোবাসার মিথ্যা নাটক করতে, যাতে ইয়াংসু গুচেনের থেকে দূরে যেতে পারে। এগুলো শুনে জুনিয়ন একটু অবাক হয়। তারপর যখন তার সাথে ইয়াংসুর দেখা হয় তখন জুনিয়ন কথায় কথায় তাকে ওটা বলে ফেলে যে চ্যাংসি দাদির কথায় তার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করছে। এটা শুনে ইয়াংসু শকড হয়। সে চ্যাংসিকে এসে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে চ্যাংসি বলে দেয় হ্যাঁ, দাদি তাকে এটা করতে বলেছিল। তার বাকি কথা না শুনেই ইয়াংসু দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। তারপর বারে এসে ড্রিঙ্ক করে। জুনিয়নে তাকে সত্যিটা বলে খারাপ লাগায় সে তাকে কোম্পানি দিতে আসে, কিন্তু ইয়াংসু খুবই ড্রিঙ্ক করে, তাই সে চ্যাংসিকে কল করে এখানে আসতে বলে। এরা বার থেকে বেরোলে দুটো বদমাস ছেলে তাদের পেছনে পড়ে যায় আর তখনই চ্যাংসি এসে তাদেরকে খুব করে মেরে ভাগিয়ে দেয়। ইয়াংসু চ্যাংসির সাথে যেতে চায় না, তাই চ্যাংসি তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। ইয়াংসু তাকে আর বিশ্বাস করতে চাইছিল না। চ্যাংসি তাকে কিস করে আর তখনই ওই বদমাস ছেলে দুটো তাদের পুরো টিমকে ওখানে নিয়ে আনে আর চ্যাংসিকে মারতে লাগে। ইয়াংসু তার এরকম অবস্থা দেখে খুবই কান্না করে। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর চ্যাংসির জ্ঞান ফিরলে দুজনায় ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়। যখন চ্যাংসি অফিসে আসে তখন দাদি তাকে বলে তোমার কাজ হয়ে গেছে, এখন তুমি ইয়াংসুর সাথে ব্রেকআপ করে নাও। বাট সে বলে সে ইয়াংসুকে ছাড়তে পারবে না, কারণ সে সত্যি তাকে ভালোবাসে। এটা শুনে দাদি রেগে যায় আর তাকে দুটো অপশন দেয় যে হয় তুমি ওকে ছাড়ো আর না তো এই কোম্পানিকে ছাড়ো। যদিও চ্যাংসি খুবই কষ্ট করে দিনরাত এক করে এই কোম্পানিকে দাঁড় করিয়েছিল, তবুও সে কোম্পানি ছেড়ে ইয়াংসুকে চুজ করে। পরে তিন দাদি অফিসে মিটিং রাখে আর বলে এখন থেকে কোম্পানি সিও গুচেন হবে। এটা জেনে গুচেন তো খুবই রেগে যায়, কারণ চ্যাংসির জন্য এই কোম্পানি সবকিছু ছিল আর তাকে কোম্পানি ছেড়ে দিতে হলো। তাছাড়া এখন হঠাৎ করে গুচেনকে এত বড় কোম্পানির সব কাজ সামলাতে হবে। সে কাজের বদলে বসে বসে ভিডিও গেম খেলে, এতে বেচারা গাও কাজের মধ্যে ফেসে যায়। এদিকে চ্যাংসি
কাজ থেকে ছুটি পেয়ে প্রথমবার ঘুরতে যায়, যেখানে সে এবং ইয়াংশু খুবই এনজয় করে। এরপর চ্যাংসির ছোটবেলাকার কিছু সিন আরও বেশি বেশি করে মনে পড়তে থাকে। ওখানে সে নিজের মাকেও দেখতে পাচ্ছিল, তাই ফিরে এসে তার অতীতের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। এদিকে জুনিয়নের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং জুনিয়নকে কোম্পানি সামলাতে হয়। শেয়ার হোল্ডারদের মনে হয় তার বাবা হয়তো আর বাঁচবে না, তাই তারা কোম্পানি থেকে শেয়ার তুলতে থাকে। একেই তো জুনিয়নের বাবা অসুস্থ, তার উপরে কোম্পানির এরকম অবস্থা, এতে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপর গুচেন জুনিয়নের বাবাকে দেখতে হসপিটালে আসে। ওখানে ইয়াংশু ছিল, তাই সে তার সাথে কথা বলতে বাইরে আসে এবং হাসি মজা করতে লাগে, যাদেরকে একসাথে দেখে জুনিয়ন রেগে যায় আর ওখান থেকে চলে যায়। তখন ইয়াংশুর মা এসে বলে জুনিয়ন তার ব্যাগটা ফেলে গেছে। ইয়াংশু ব্যাগটা নিয়ে গুচেনকে দিয়ে তাকে পাঠিয়ে দেয়। গুচেন জুনিয়নকে এসে থামালে জুনিয়ন বলে, তুমি তো এখন জানো যে ইয়াংশু চ্যাংসিকে লাইক করে, তাহলে তুমি এখনো ওর পিছনে পড়ে আছো কেন? গুচেন বলে, তুমি ইয়াংশুকে এত ঘৃণা করো কেন? সে বলে, তোমার জন্য, কারণ আমি তোমাকে লাইক করি। এটা শুনে গুচেন আকাশ থেকে পড়ে। এরপর দেখা যায় চ্যাংসি অতি কষ্ট করে নিজের মাকে খুঁজে পায়, কিন্তু তার মায়ের মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই নিজের ছেলেকে চিনতে পারে না। এরপর চ্যাংসি ইয়াংশুকে ওই জায়গায় নিয়ে আসে যেখানে তাদের ফার্স্ট কিস হয়েছিল এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে এবং দুজনাই খুব খুশি হয়। এরপর ইয়াংশুর হাতে রিং দেখে মা অবাক হয়। চ্যাংসি বলে যে তারা দুজনা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। তার মায়ের হিসেবে নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিনগুলো ছেলে মেয়েকে আলাদা থাকতে হয়, তাই চ্যাংসির খুবই খারাপ লাগছিল, কারণ ইয়াংশু এবার থেকে তার মায়ের বাড়িতে থাকবে, তাই সে জিনিসপত্র প্যাক করে। তার জুয়েলারির মধ্যে চ্যাংসি একটি ব্রেসলেট দেখতে পায়। এরকম ব্রেসলেট তার মায়ের হাতেও সে দেখেছিল, তাই সে ইয়াংশুকে এটার ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়াংশু বলে যে তার বাবা আর তার মা একই রকমই ব্রেসলেট পরত, ওই ব্রেসলেটে তাদের নামের প্রথম অক্ষর লেখা ছিল। এতে চ্যাংসি বুঝতে পারে সে ছোটবেলায় যেই দিন মায়ের থেকে আলাদা হয়ে গেছিল ওই দিন ইয়াংশুর মায়ের গাড়িতেই তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। চ্যাংসি ইয়াংশুর মাকে তার মায়ের কাছে নিয়ে এলে মা তাকে দেখে চিনতে পেরে যায় এবং ভয় পেয়ে যায়। চ্যাংসি তাকে ওই দিনের ঘটনা জানতে চায়। মা বলে ওই দিন রাতে তার মেয়ে খুবই অসুস্থ ছিল আর খুবই বৃষ্টি হওয়ায় তার বস তাকে লিফট দেয়, কিন্তু সে তার সাথে খুবই অসভ্যতামি করছিল। তখন তাদের গাড়ির সাথে চ্যাংসির মায়ের ধাক্কা লাগে। ইয়াংশুর মা তাকে চেক করতে আসে, কিন্তু তাকে নিজের মেয়ের কাছে যাওয়ার তাড়াতাড়ি থাকায় সে তাকে হেল্প করতে পারে না, যার ফলে চ্যাংসির মা তার থেকে আলাদা হয়ে যায়। বর্তমানে মা তার কাছে ক্ষমা চায়। চ্যাংসি বলে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই ব্যাপারে ইয়াংশু যেন কিছু জানতে না পারে। আমি চাই না আমার মায়ের আজ এরকম অবস্থার জন্য ও নিজেকে দোষী ভাবুক। পরের দিন এদের বিয়ের দিন ছিল। ইয়াংশু ম্যারেজ হলে যাওয়ার আগে চ্যাংসির মাকে নিতে হসপিটালে যায়, যেখানে মা ওই ব্রেসলেটটা খুঁজছিল আর বলছিল ওটা আমার ছেলেকে হারানোর দোষীর প্রমাণ, তাই ওটা না নিয়ে সে কোথাও যাবে না। ইয়াংশু ওটা খুঁজে পেয়ে যায় আর ওটা দেখে খুবই শকড হয়, কারণ এটা তার মায়ের ব্রেসলেট ছিল। এতে ইয়াংশু বুঝতে পারে ওই দিন রাতে তার মায়ের ধাক্কাতেই চ্যাংসি ও তার মা এতদিন আলাদা ছিল। এতে সে নিজেকে দোষী ভাবে, তাই সে ম্যারেজ হলে এসে নিজের বিয়ে ক্যান্সেল করে দেয় আর ওখান থেকে চলে যাচ্ছিল। চ্যাংসি কারণ জানতে চাইলে সে বলে, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি, আসলে আমি তোমার দাদিকে রাগানোর জন্য এগুলো করেছিলাম। তার কথা চ্যাংসির বিশ্বাস হয় না, তাই সে তাকে তার চোখের দিকে তাকিয়ে বলতে বলে। ইয়াংশু তার চোখের দিকে তাকিয়ে ওই একই কথাই বলে, আর সত্যি তার কোনো রিয়াকশনও হয় না। তার মনে হয় ইয়াংশু সত্যি বলছে। সে বাড়িতে এসে খুবই ড্রিঙ্ক করে, যা সে এর আগে কখনো করেনি। অন্যদিকে ইয়াংশুও পুরোপুরি ভেঙে পড়েছিল। এরপর গুচান এসে চ্যাংসিকে বলে, আমাকে এখানে দাদি পাঠিয়েছে। কথাটা চ্যাংসি বিশ্বাস করে নেয়। গুচান বলে, আমি তোমাকে মিথ্যা বললাম, দেখো তোমার কোনো রিয়াকশনই হলো না, তার মানে তোমার রোগটা ঠিক হয়ে গেছে। গুচেন তখন আরও কিছু মিথ্যা কথা বলে, কিন্তু চ্যাংসির কোনো রিয়াকশনই হয় না, তাই চ্যাংসি খুবই খুশি হয়ে যায় এবং বুঝতে পারে যে ইয়াংশু তাকে মিথ্যা বলেছিল যে সে তাকে ভালোবাসে না। সে ইয়াংশুর বাড়িতে আসে তো জুনিয়ন বলে যে ইয়াংশু বাড়িতে নেই। এরপর সে ইয়াংশুকে ওখানে দেখতে পায় যেখানে এদের রিলেশন স্টার্ট হয়েছিল। সে এখানেই চ্যাংসির সাথে ব্রেকআপ করতে চায়।
চ্যাংসি বলে, তোমার মায়ের জন্য আমি এত বছর ধরে আমার মায়ের থেকে আলাদা থেকেছি, তাই এখন তোমার শাস্তি যে তুমি আমার সাথে সারা জীবন থাকবে। ইয়াংশুর খুবই গিল্টি হচ্ছিল যে বিয়ের পর চ্যাংসি যখনই তাকে দেখবে তখনই তার পাস্টের হওয়ার ইনসিডেন্টের কথা মনে পড়বে। চ্যাংসি তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই এবং তাকে কিছুদিন সময় দেয় সবকিছু আগের মতন নর্মাল করার জন্য, যাতে এই সব ঘটনা তারা দুজনাই ভুলতে পারে। এরপর ইয়াংসু ডিসাইড করে যে সে বিদেশে চলে যাবে। তাই পরের দিন চ্যাংসি এয়ারপোর্টে আসে ইয়াংশুকে আটকাতে আর তাকে হাক করে বলে, তুমি যেতে চাইলে যেতে পারো, কিন্তু আমি তোমার জন্য ওয়েট করব। ইয়াংশু যাওয়ার আগে তাকে হাক করে আর বিদেশে চলে যায়। দেখতে দেখতে দিন পার হয় আর চ্যাংসি সব জায়গায় ইয়াংশুকে খুবই মিস করে। এদিকে গুচানো জুনিয়নকে ভালোবাসতে লাগে আর জুনিয়নের বাবাও সুস্থ হয়ে যায়। তাদের কোম্পানিও আগের মতন আবার ঠিকভাবে চলতে লাগে। দাদিও আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারে আর চ্যাংসির সাথে তার সম্পর্ক ভালো হয় এবং চ্যাংসি আবার কোম্পানি সিইওর পজিশন পায়। চ্যাংসির কোম্পানিতে ফিরে আসাতে তার জন্য ওয়েলকাম পার্টি রাখা হয়। গুচেন চ্যাংসিকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চ্যাংসিও বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এবং সে স্পিচ দেয় আর নিজের সিইও পদ গুচেনকে দিয়ে দেয়। তারপর গুচেনের সারপ্রাইজ হলো ইয়াংশু, যে বিদেশ থেকে ফিরেছে। তাকে দেখে চ্যাংসি খুবই খুশি হয়। তারা একসাথে ড্যান্স করে আর কিস করে। ইয়াংশু এবং জুনিয়নও বন্ধু হয়ে গেছে আর তারা মাকেও আর ঘৃণা করে না, কারণ ইয়াংশুর জন্যই মা তাড়াতাড়ি করে ওই দিন মেয়ের কাছে গেছিল। লাস্টের সিনে দেখা যায় এরা চারজনে একসাথে বাইরে ঘুরতে আসে। এখানে গুচান জুনিয়নকে বিয়ের জন্য প্রপোজ করে। এরা চারজনেই এখানে খুবই এনজয় করছিল আর এরকম একটি হ্যাপি মুভমেন্টে এই ড্রামাটির এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই গল্পটি খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং নতুন ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।